অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, তুরস্ক যে বাংলাদেশে প্রভাব বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রভাব বাংলাদেশে দীর্ঘমেয়াদে কেমন পড়বে? বিশেষ করে আপনি জানেন যে এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে একটি অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেওয়া হয়েছে এবং একটা বিশেষায়িত হাসপাতাল যেন তুরস্ক তৈরি করতে চায়। অন্যদিকে তুরস্কের দিক থেকে বারবার বলা হচ্ছে যে না, তারা সমরাস্ত্র এবং প্রতিরক্ষা খাতে তারা সহযোগিতা দিতে চায়, ড্রোন বানাতে চায়। বাংলাদেশ তাহলে আঞ্চলিক একটা যেই প্রেক্ষাপট আছে বা সমরাস্ত্র সোর্সিং এর ক্ষেত্রে আমরা ঐতিহাসিকভাবে যে সকল ডেস্টিনেশনের গুলো তাকিয়ে থাকতাম, সেখানে কি একটা বড় ধরনের পরিবর্তন আসছে? সেই পরিবর্তনের প্রভাব কি পড়বে সামনে? আসলে তুরস্ক আমি আপনাকে বলছি, বাট তুরস্কের প্রতি কিন্তু আমাদের ফ্যাসিনেশন আজকে না। আপনি যদি দেখেন এই যখন আমাদের অবিভক্ত ভারত ছিল, যখন এখানে ওই তুরস্ক অটোমান সাম্রাজ্যের এখানে অটোমান সাম্রাজ্য যে খিলাফতটাকে যখন অবলুপ্তি করার কথা ছিল অ্যালাইড পাওয়ার্সে, তখন খিলাফত আন্দোলন হয়েছিল এবং এটাই কিন্তু মানে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ যেটাই বলেন, এই সবগুলো দেশের কিন্তু এখানে স্বাধীনতার একটা মূল মন্ত্র। কংগ্রেসও কিন্তু তখন মুসলিম লীগ দুইটাই খিলাফত আন্দোলনের সাথে মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, এখানে গান্ধী নিজেই তো এখানে নেতৃত্ব দিয়েছেন। এবং আমাদের এমনকি কাজী নজরুল ইসলাম যখন কামাল আতাতুর্ক যখন ওখানে ওই গ্রিসের সাথে যুদ্ধে এখানে জয়ী হয়েছিলেন, অগ্নিবীণাতে এখানে হচ্ছে কামাল পাশা বলে, কামাল তুনে কামাল কিয়া বলে, এখানে এটা তো আমাদের কিন্তু একটা ফ্যাসিনেশন আছে তুরস্কের প্রতি। শেখ হাসিনা সরকারের আমলে সম্পর্কটা এখানে খারাপ হয়ে গেছিল, কেননা জামাতের এখানে শীর্ষস্থানীয় নেতাদের যখন ওখানে বিচার হচ্ছিল, তখন তুরস্কের পার্লামেন্টে এখানে আক পার্টি, এখানে যে বর্তমান যিনি তুরস্কের প্রেসিডেন্ট তখন প্রধানমন্ত্রী ছিলেন এরদোয়ান, তখন এটা সমালোচনা করেছেন। কেননা এখন যে দলটি আছে সেটা কিন্তু মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানে মুসলিমিন বা পলিটিক্যাল ইসলামে এখানে এটা সাপোর্ট করে বা বিশ্বাস করে এবং ওই আইডিওলজিটা ওরা এক্সপ্যান্ড করতে চায়। এবং তার সাথে সাথে ওরা তারপর ওদের আবার রি এন্ট্রি হলো বাংলাদেশে আবার শেখ হাসিনা সরকারের আমলে রোহিঙ্গা ক্রাইসিসের ব্যাপারে। মানে রোহিঙ্গা ক্যাম্প, ওদের তিনটি বড় বড় ওদের কিন্তু টার্কিশ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন কাজ করছে। একটা হচ্ছে টিকা, একটা হচ্ছে এফআইড, আর একটা হচ্ছে রেড ক্রিসেন্ট। এবং সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই শুরু হয়েছে এটা, এবং তারপরে এটা এখন বেগবান হয়েছে যে ওরা হচ্ছে তাদের ওয়েপন্স বেচার জন্য ওরা হচ্ছে যে অত্যন্ত আগ্রহী সমরাস্ত্র। এবং আমরা বেশ কয়েকটা ডিলও করেছি, কেননা বিশ্বের যতগুলো ড্রোন আছে তার 67% টার্কি একাই প্রডিউস করে। বাইরাক্তার যেটাকে বলা হয়, তো বাইরাক্তার TB2 ড্রোনস আমরা ওদের কাছ থেকে আমরা অনেক অ্যামাউন্ট পারচেজ করেছি। আমরা ওদের এখানে মাইন প্রোটেক্টেড ভেহিকলস এটা কিনেছি, আমরা ওদের এখানে রেডার সিস্টেম কিনেছি, মিসাইল সিস্টেম কিছু কিনেছি, জ্যামার্স কিনেছি। এবং তুরস্ক চাচ্ছে এখানে জয়েন্ট প্রোডাকশন করার জন্য স্পেশাল ইকোনমিক জোনে ওরা করতে চাচ্ছে শিপ বিল্ডিংয়ের উপর, টেক্সটাইলসের উপর, রিনিউয়েবল এনার্জির উপরে, ফার্মাসিউটিক্যালসের উপরে। এবং তুরস্কের বেশ কিছু কংগ্লোমারেট কোম্পানি আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা ভুলে যাই, বেশ কয়েক বছর ধরে কিন্তু টার্কিশ সফট কালচার কিন্তু আমাদের দেশ, পাকিস্তান, অন্যান্য দেশেও কিন্তু ওরা এটা করেছে। কিভাবে? এই যে আপনার এখানে বাদশাহ সুলেমানের উপর যে সিরিজটা ডাব করে এখানে বাংলাদেশ চালু করেছে, এবং টার্কিশ তুরস্কে এখানে পর্যটনের জন্য হোক, পড়াশোনা করার জন্য হোক কিন্তু বাড়ছে। তুরস্কের সাথে আমাদের $1.3 বিলিয়ন একটা বাণিজ্য আছে, যেটা $2 বিলিয়ন বাড়াতে চায়। কিন্তু আপনার প্রশ্নের উত্তর, এবং এগুলো কিন্তু ডাইভার্সিফাই করাটা মোটেও কোনো মন্দ কিছু না, ওয়েপন্স ডাইভার্সিফাই। কিন্তু তুরস্কের সাথে সম্পর্কটা যদি আমরা এক্সটেন্সিভলি যাই, যেটা একটা ডিফেন্স এগ্রিমেন্ট বা সিকিউরিটি এগ্রিমেন্ট ভবিষ্যতে যেতে পারে, যে এককালে ছিল যে বাগদাদ প্যাক্ট ইত্যাদি ছিল পাকিস্তান আমল, যখন আমরা ওদের অংশ ছিলাম, এটা কিন্তু আবার একটা কম্পোনেন্ট আছে। কেন? তুরস্ক, পাকিস্তান, আজারবাইজান, কাতার একটা অ্যাক্সেস একটা আছে। আবার ওদেরকে অপোজ করার জন্য আবার আছে ইসরায়েল, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইন্ডিয়া। তো এখন এদের মধ্যে কিন্তু একটা রিজিয়নাল এখানে একটা পাওয়ার স্ট্রাগল আছে। এবং তুরস্কের কিন্তু একটা স্টেটেড এম আছে যে ওরা ভারতের যে ইনফ্লুয়েন্স আছে ওটাকে ওরা কন্ট্রোল করতে চায় ইন টার্মস অফ ওদের পাওয়ার প্রজেকশন এবং হচ্ছে ওদের আর্মস আর ওয়েপন্স বেচে। এবং এর জন্য দেখুন ইন্দোনেশিয়া ভিজিট করেছে, এর জন্য সাহেলে ওরা কিন্তু আছে। এবং সিরিয়াতে কিন্তু তুরস্ক ইনভলভ হয়েছে ওদের ইন্টারনাল পলিটিক্সে, ওরা কিন্তু লিবিয়াতে ইনভলভ হয়েছে, ওরা কিন্তু সুদানে ইনভলভ হয়েছে এবং মিলিটারি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য। সো তুরস্কের কিন্তু একটা ওরা মিডল পাওয়ার একটা আছে, মধ্যবর্তী একটা ক্ষমতা ওরা প্রজেক্ট করতে চাচ্ছে। সো আমাদের নিশ্চয়ই প্রত্যেকটি দেশের সাথে আমাদেরকে করতে হবে। আমাদের আর্ম ফোর্সেসের যে ডক্টরিন আছে, তো ওইটাকে আমরা এখানে মডার্ন একটা আর্ম ফোর্সেস বানানোর জন্য 2030 ভিশনের জন্য বা গোলের জন্য আমাদের অবশ্যই আমাদের আর্মস এখানে ডাইভার্সিফিকেশন করতে হবে। কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো দেশই যাতে এখানে না ইন্টারফেয়ার করতে পারে ডিরেক্টলি, এবং আমরা যদি কোনো রিজিয়নাল এই পাওয়ার কনফ্লিক্টে আমরা জড়িয়ে না যাই।